নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। একজন ব্যক্তি দ্বারা অপরজন ব্যক্তির হত্যা অত্যন্ত লজ্জাজনক কাজ, কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা হাজার হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু ভালো করে ভাবার মতো বিষয় হলো যে হত্যার পদ্ধতি কি ছিল, কারণ এতে হত্যাকারীর উদ্দেশ্যটা বোঝা যায়। যেমনটা আপনারা এক্ষুনি দেখলেন যে কেউ একজন ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারতে চায়, কিন্তু কেন? সেই হত্যাকারী কি সেই ব্যক্তিকে এতটাই ঘৃণা করে যে তার শরীরটাকেও সে ধ্বংস করে দিতে চায়, নাকি এমন কোনো রহস্য আছে যেটাকে সেই হত্যাকারী ধামাচাপা দিতে চায়? তুই নিজের বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবি নাকি এই বাড়ি থেকে বেরোবি? বল, আনবি কিনা? না, আনবো না, ছাড়ো আমার হাত। আনবি না? আনবি না? দেখি তুই কিভাবে টাকা না নিয়ে আসিস। কি হলো? আবার কোনো স্বপ্ন দেখলি? স্বপ্ন মায়ের ব্যাপারে ছিল। যাই হোক, হ্যাপি বার্থডে দাদা। কালকে রাত্রে একটু বেশি খাওয়া গেছিল দাদা। তুমি এতকে সহ্য করো কি করে? আর সকাল সকাল এত তাড়াতাড়ি উঠেও পড়ো। আমার মতো যোগাসন কর, তাহলে মন শান্ত থাকবে। শান্ত মন? কি বললি? না তো, কিছু না তো দাদা। তুমি একদম ঠিক কথা বলছো। কাল থেকে আমিও করব যোগা। আরে মেরে ফেললো! আরে কে মেরে ফেললো? আরে আমার স্কুটিটাকে মেরে ফেললো দাদা। আরে অন্ধ হয়ে গেলি নাকি? চোখে দেখতে পাস না তুই? দেখুন, মুখ সামলে কথা বলবেন। একে তো আমার স্কুটিটা হত্যা করলি, তার উপর মুখ সামনে আমিই বলবো? হত্যা? কি বাজে কথা বলছেন আপনি? আর এটা তো একদিন হওয়ারই ছিল। প্রত্যেকদিন নিজের বাইক থেকে আপনি রাস্তায় রাখেন। আমার দাদার রাস্তা এটা, আমি যেখানে খুশি রাখবো। তুই কে? তোর ভাইয়ের বাবার রোড নাকি এটা? পাতুলি, বেরো বেরো বাইরে বেরো। তুই দাঁড়া, এক্ষুনি দাদাকে ডাকছি। দাঁড়া তুই। দাদা, দাদা বাইরে আসো একটু। এই তোমার প্রতিবেশী না, খুব সাহস বেড়ে গেছে। আরে দাঁড়াও, কি হয়েছে? চিৎকার করছিস কেন? দাদা দেখো না, আমার এই বাইকটা ফেলে ভেঙে দিল তোমার এই সামনের প্রতিবেশী। দাদা তুমি থাকতে এই দিন দেখতে হবে আমাদের। ভাবিনি আমি এটা। আরে 10 টাকারই তো জিনিস, লাগিয়ে নিস, এত চিন্তা করছিস। এটা তো আমি ঠিক করে নেবো, এটা ঠিক হয়েও যাবে। কিন্তু তোমার মান সম্মানটা তো ডুবলো না। কি বলছিস? ও তোমাকে গালাগাল দিয়ে গেল। ও বলে গেল যে এটা তো দাদার বাবার রাস্তা নাকি। হ্যাঁ হ্যাঁ, বদলা তো নিতেই হবে দাদা। দাঁড়ায়, শর্মাকে দেখাচ্ছি আমি। আরে শর্মা, আরে কি আরে হয়েছে তোর বাবা? এত সাহস যে তুই আমার বাবার সমতুল্য হতে চাস? এই রোড আমার বাবার। ঠিকই তো করছে। তোর বাড়িতে থুতু ফেলছি। থু থু। বাবা, আরে যাস না, নইলে মার খাবি। থু। বাবা কি করছো তুমি? চা। আমি তোর বাবা, নিজের আয়ত্তে থাক। তোর বাবাকে অসম্মান করেছে ও, আর তুই আমাকে আটকাতে এসছিস। বাবা কি করছো?
বাবা হুম ওই দাদাকে মারাটা কি এটা কি এটা তোমার মাইনে কি এই খাবার বানানোর জন্য দিচ্ছি? যদি আপনার আমার রান্না ভালো না লাগে তাহলে আমার হিসেবটা বুঝিয়ে দিন। কি বললি? হিসেব দিয়ে দেবো তোকে? এইখানে দাঁড়া, হাত ধুয়ে আসছি, তোর পুরো হিসেব আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া এখানে। আমি কাজই করতে চাই না এখানে। তুমি এখন যাও, আমি বাবার সাথে কথা বলছি। কোথায় গেল ও? হ্যাঁ, হিসেব চেয়েছিল না ও? অক্ষয়, অক্ষয়, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? আরে বাবা, আজকের দাদার জন্মদিন তো। জন্মদিন তোর? হ্যাঁ, বাবাকে বলিসনি তো? ভালো থাক বাবা। আরে কোথায় যাচ্ছিস? ওই বাবা, আরে দাদা তো মন্দির যাচ্ছে। মন্দিরে যাচ্ছিস? খালি হাতে যাস না। এই নে টাকা নিয়ে যা। এই ধর, মিষ্টি নিয়ে যাবি। হ্যাঁ, যা। দিদি, আমাদের জামা কাপড় যখন ওয়াশিং মেশিনে দেবে একটু দামি ডিটারজেন্ট পাউডার ইউজ করবে, ঠিক আছে? বুঝেছি, চিন্তা করো না। হ্যাঁ, পৌঁছচ্ছি। আরে দিদি, এখন তোমার শরীর কেমন আছে? আরে আমার শরীরের আবার কি হবে, ঠিক আছে, তুই চিন্তা করিস না। ঠিক আছে। ব্রেকফাস্ট রেডি আছে? সুমিতের সাথে কথা হলো কি? হ্যাঁ, ও হোস্টেলের বন্ধুদের সাথে ট্রিপে যাওয়ার কথা বলছিল। শোনো না, ওর অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিও। আচ্ছা, বাবার কথা তখনই মনে পড়বে যখন টাকার দরকার হবে। ওহ, তুমিও না। দিয়ে দেবো। আচ্ছা শোনো, এই দিদির 500 টাকা দরকার ছিল, এটা তুমি দিয়ে দিও। যখনই দেখি কিছু না কিছু টাকা চাইতেই থাকে। কি বাজে কথা বলছো? উনি 9 মাসে 6 মাসে একবারই তো টাকা চান। আমি বাজে কথা বলছি? তোমার দিদি গত 10 বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে, ও নাকি বেচারি। আরে আসতে বলো, শুনে ফেলবে যে। শুনলে শুনতে দাও। প্লিজ চুপ করো। হ্যাঁ, দিয়ে দেবো। 500 টাকা নিয়ে কি করবে? আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। নিজের খেয়াল রাখো। হ্যাঁ, টাকাটা দিয়ে দিও। দিদি, দিদি, দিদি। হ্যাঁ বলো। এই নাও, তোমার ভাই তোমাকে দেওয়ার জন্য 100 টাকা দিয়েছে। নাও। দিদি, একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমি করে দেব। বলছিলাম, হ্যাঁ, কিছু গিফট প্যাক করার পুরনো কাগজ পড়ে আছে, ওগুলো থেকে আমি একটা নিতে পারি? পুরনো গিফটের পেপার তুমি নিয়ে কি করবে? আমি জানি না কোথায় আছে, কোথাও একটা থাকবে, নিয়ে নিও। আরে আরে অক্ষয়, মামা প্রণাম। কেমন আছো? ভালো আছি মামা। দিদির কাছে এলে? হ্যাঁ। ভেতরেই আছে, যাও। আমি এখন অফিসে যাই, নইলে লেট হয়ে যাব। ঠিক আছে মামা।
আরে তুই মা প্রণাম। বেঁচে থাক, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। ভালো লাগছে। দাঁড়িয়ে আছিস কেন? আয় বস না। হ্যাঁ, হ্যাপি বার্থডে কেক। এসবের কি দরকার ছিল মা? কেন? কেকটা ছোট বুঝি? অন্তত কেক তো এটা। এই নে কাট। তুই খা। আরে দে না। আরে মা, কোনো ব্যাপার না। যখন তুই ছোট্ট ছিলিস তখন সব সময় নিজের হাত এসে আমার আঁচলেই মুছতিস। আচ্ছা 1 মিনিট। তোর হ্যাপি বার্থডে গিফট। থ্যাংক ইউ মা। ঠান্ডার মধ্যে বাইক চালাস তো, তোর হাতে নিশ্চয়ই খুব ঠান্ডা লাগে, তাই না? 600 টাকা আছে, তোর ইচ্ছে মতন যা খুশি কিনে নিস। মা, আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। কেন নিতে পারিস না? তোর মা গরিব সেই জন্য? মা, এই সময় তোমার টাকার বেশি প্রয়োজন আমার থেকে। তুমি রাখো এগুলো। আরে আমার কিসের দরকার? আমি তো এখানে খুব সুখেই আছি। কোনো কিছুর অভাব হয় না আমার। তোর মামা আমার খুব খেয়াল রাখে। তুই রাখ, মা। আমার দিব্যি রইল। আচ্ছা আমাকে বলতো, শানু কেমন আছে? মা, শানু তো একদম হিরো হয়ে গেছে। এই দেখো। এবার দেখা। মা, এখনো পর্যন্ত তুমি এই ভাঙা চশমাটা পরো? ভাঙা আবার কোথায়? দেখতে পাই, আমি সব দেখতে পাই। আরে কি করছিস? ফটোটা দেখতে দে। চশমা না পরলে দেখবো কি করে? 1 মিনিট মা। এই হলো তোমার নতুন চশমা। মার্কেটে সিঙ্গেল পিসি ছিল। কেমন লাগলো? কি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা পরে। সত্যি এ তো হিরো হয়ে গেছে। আরে আচ্ছা শোন, এই চশমাটা তো অনেক দামি মনে হচ্ছে। মা, আজ পর্যন্ত তুমি যত টাকা দিয়েছো না, সেগুলো জমিয়ে কিনেছি আমি এটা। ভালো লাগেনি? রাখ এটা, ফেরত দিয়ে আয়। তুমিও তো আমাকে এইমাত্র গিফট দিলে, আমিও নেব না? যেমন আমিও নিলাম গিফট, তোমাকেও নিতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি এসেছি। ঠিক আছে মা, আমি বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মন্দিরে ভগবানকে প্রণাম করে যাস কেমন? অক্ষয়, মন্দির যাবার কথা বলে মায়ের সঙ্গে সিক্রেট মিটিং করছিস তুই? না বাবা, আমি চুপ। বার্থডে সেলিব্রেশন হচ্ছে, হ্যাঁ? ছেলেকে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছ তুমি? না না, আমি এরকম কেন করব? অনেক দিন হয়ে গেছে তোমাকে ওষুধ দেওয়া হয়নি। হ্যাঁ? বাবা চুপ কর। কি আলোচনা হচ্ছিল তোমাদের দুজনের? হ্যাঁ, আর শোনো,
আর এর মধ্যে তোমার ওই ভাই রবি ও আছে তাই না? না না, ওকে এক্ষুনি দেখছি আমি, দাঁড়া। আরে রবি, রবি বাইরে আয়, বাইরে, রবি বাইরে আয়, দরজা খোল, দরজা খোল, বাইরে আয় রবি, দরজা খোল, নাহলে বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেবো আমি। খোল, আমার ছেলেকে আমার বিরুদ্ধে লাগাচ্ছ, খোল। আর তুই আজকের পর এখানে পা রাখলে পর তো দুপাই আমি ভেঙে দেবো। চল। আর আমার ধর্মপত্নী, যাচ্ছি আমি। আপনি কি কখনো ভেবেছেন একটা সমাজ কিংবা সোসাইটি আসলে কি? অনেকগুলো পরিবারের এক গোষ্ঠী এক সমাজের নির্মাণ করে। তাহলে ভালো সমাজ, ভালো সোসাইটি আসলে কি? অনেকগুলো ভালো পরিবারের সমন্বয়ে একটা ভালো সমাজ তৈরি হয়। তাহলে এই পরিবারকে ভালো করে তোলে কি? একদম ঠিক ভেবেছেন আপনি। সেই পরিবারের মানুষ, মা বাবা, ঠাকুরদা ঠাকুমা আর ওই পরিবারের বাচ্চারা। কিন্তু তখন কি হবে যখন ওই পরিবারের একজন সদস্য নিজের স্বার্থ আর লোভের কারণে সম্পূর্ণ পারিবারিক ঐক্যকেই ভেঙে দেয়? এরকমই কিছু অক্ষদের পরিবারের সঙ্গেও হচ্ছিল। তার বাবা সতীশ নিজের লোভ আর স্বৈরাচারী ভাবনার কারণে নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, নিজের সন্তানদের তাদের মায়ের থেকে দূরে সরিয়েছিল, দেখা করায় বাধা, আর বিরুদ্ধাচরণ করলে মারধর। এই রকম কোনো পরিবারের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি সতীশের বিকৃত পারিবারিক শাসন থেকে বেরিয়ে এক শান্তির জীবনে ফিরতে পারবে? দাদা, তুমি না মাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও। আর কোথায় যাব? কি করব? টাকাও তো নেই আমার কাছে। আমাদের বাড়ির লকারটা ভেঙে দিই। সরি দাদা। দাদা, অ্যাপয়েন্টমেন্ট আছে কি? ওপরে তো দেখো। আরে ভাবছোটা কি? যাও না। আরে বাবা বাড়িতে নেই, বাবা 3 ঘন্টা পরে আসবে। যাও যাও। আরে কাকাবাবু। আরে শানু, তুই সব ঠিক আছে তো? হ্যাঁ কাকাবাবু। আচ্ছা, অক্ষয় বিধিদের ছাদে কি করছে? এটা প্লিজ বাবাকে বলতে যেও না। আরে আমি কেন বলতে যাবো? হ্যাঁ, আর তুই ভয় পাস না, কেউ কিচ্ছু জানতে পারবে না। চল। আমি কিছু জানি না। তুমি এক্ষুনি থানায় যাও আর তোমার জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ করো। ফালতু লোক একটা, কিছুই করা যাবে না। তাহলে কি ওই বাজে লোকটার অসভ্য ব্যবহার সহ্য করে যাবো আমরা? আমি বললাম না রিপোর্ট করে এসো। বৌদি, বৌদি, ওর তরফ থেকে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। পুলিশকে ডেকো না। তুমি ক্ষমা চাইলে কি হবে? হ্যাঁ, আশা, তুমি চুপ করো। দিদি, তুমি একদম চিন্তা করো না, তুমি যাও। সব সমস্যার কারণ তোমার এই দিদি। স্বামী বাড়ি থেকে বের করে দিল আর ও চলে এলো আমাদের বাড়িতে। আশা, এতে দিদির কি দোষ আছে বলো? বাবা না জেনে বুঝে দিদিকে ওই ফালতু লোকটার গলায় ঝুলিয়ে দিল। আমার তো বাচ্চাগুলোর কথা ভেবে খারাপ লাগে। কে জানে কিরকম ব্যবহার করে ওদের সাথে। অক্ষয়, বরফ নিয়ে আয়। বেশ দাদা। এনো বাবা।
দাঁড়া, কোথায় যাচ্ছিস? বরফ কে দেবে? বরফ দে। দাদা, হুম, আমাদের অক্ষয় তো বড় হয়ে গেছে। শানু, আর একটা গ্লাস নিয়ে আয়। দাদা, আর অন্য কেউ আসবে নাকি? বরফ দিয়ে এতে। এই নে, খেয়ে নে। হ্যাপি বার্থডে। খেয়ে নে। বাবা, আমি এসব খাই না। আরে অক্ষয়, বাবা যা দেয় না করতে নেই একদম। এক চুমুকেই শেষ করে দে। গ্লাসটা ধর, খেয়ে নে। এই না হলে অক্ষয়। এবার যুবক হয়েছে। দাদা, এবার আমাদের অক্ষয়ের জন্য সুন্দর দেখে একটা মেয়ে দেখো, নইলে পরে দেখা যাবে যাকে তাকে নিয়ে পালিয়ে গেল, তখন তো তোমারই সম্মানহানি হবে। কি বলতে চাইছিস তুই? দাদা, অক্ষয় না, ওই যে তোমার সামনে থাকে না, ওই যে মেয়েটা আছে না, বিধি। দরজা খোলো। তোমার স্বামী কোথায়? আর তোমার ক্যারেক্টারলেস মেয়েটা কোথায়? এ কি অসভ্যের মতো কথা বলছেন? অসভ্যতা আমি করছি? তোমার মেয়ে আমার ছেলের ওপর কুনজর দিচ্ছে। দাদা, বাবা বিধির বাড়িতে ঝামেলা করছে। আরে দাদা, তুমি বাবার ঘরে কেন যাচ্ছ? দেখবে আরে, কি অসভ্যতা করছেন কাকে কি? বলে। আরে আমি কি করেছি? আজকের পর তোমার মেয়ে যদি আমার ছেলের দিকে চোখ তুলে তাকায়, তাহলে পুরো বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো, বুঝলে? বাবা, অনেক হয়েছে, চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো নয়তো কি? বাবাকে গুলি করবি? এত সাহস তোর? এত সাহস তোর? বাবাকে বন্দুক দেখাচ্ছিস? বাবাকে বন্দুক দেখাচ্ছিস? হ্যাঁ? দাদা, ছেড়ে দাও না, নেশা হয়ে গেছে মনে হয় অক্ষয়। ছাড় আমাকে, নাহলে তুইও মার খাবি। মদ খেয়ে জোশ এসে গেছে তোর। জোশ এসে গেছে, জোশ এসে গেছে। মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে এই সতীশের বাচ্চাটা। আবার কি করেছো? আরে ছাড়ুন না স্যার, আমি তো বলি ওরকম লোককে এনকাউন্টার করে দিন। আরে ইন্সপেক্টর স্যার, এনকাউন্টার পরে করা যাবে এখন, কিন্তু তার আগে উকিলবাবু, এই নিন এই দুজনার জামিনের কাগজ। শ্রীবাস্তব, ছেড়ে দাও ওই দুজনকে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। দাদা চলো। চল। আমার ছেলে আমার ওপর বন্দুক ধরবে এ আমি কখনোই ভাবিনি। আরে দাদা, ভুল হয়ে গেছে, ওর ক্ষমা করে দাও। না অজয়, ওর তো শাস্তি পেতেই হবে। আরে এত তো শাস্তি পেলো, ছেড়ে দাও না দাদা। না অজয়, এর কারণ ও নয়, ওর মায়ের মাথা রয়েছে এতে। মা যখন বুদ্ধি দিয়েছে সাজা তো ওকেই পেতে হবে।
তুই গাড়ি ওই বাড়িতে নিয়ে চল। বাবা বাবা প্লিজ মাকে কিছু করো না। এই চুপ কর। যতক্ষণ পর্যন্ত ওর সামনে ওর মাকে না জব্দ করব ততক্ষণ আমি শান্ত হতে পারবো না। তুই গাড়ি ঘোরা। বাবা বাবা তুমি তুমি যেটা বলবে আমি সেটা করতে রাজি আছি। তুমি প্লিজ মাকে কিছু করো না। করবি? যা বলবো তাই করবি? হ্যাঁ ঠিক আছে, সামনের সপ্তাহে তোর জন্য মেয়ে দেখতে যাব। খুব বড় লোক, পণও অনেক পাওয়া যাবে। বল, রাজি আছিস? রাজি? হ্যাঁ 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 বাবা। মা, তোমাকে বাঁচাবার জন্য দাদা বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দে বাবা, কিন্তু মা এতে তোমার ভুল কোথায়? আমারই তো দোষ, সব আমার জন্যই তো হচ্ছে। মা প্লিজ কেঁদো না। এখন শুধু একটাই পথ খোলা আছে, যে আমি আমার জীবনটা নিজের হাতে শেষ করে ফেলি। আমি যদি না থাকি তাহলে তোরা তোদের বাবার অত্যাচার থেকে বেঁচে যাবি। মা তুমি এরকমটা কিচ্ছু করবে না। হ্যাঁ মা তুমি প্রমিস করো তুমি এরকম কিচ্ছু করবে না। তোমাকে আমাদের দিব্যি মা। আমাদের দিব্যি তোমাকে। অজয়, একটা কথা বলতো, যদি কেউ সুইসাইড করে তাহলে তার ইন্স্যুরেন্স পলিসি ক্লেম করা যায়? একদম। ইন্স্যুরেন্স পলিসি করার 1 বছর পর যদি পলিসি হোল্ডার সুইসাইড করে নেয় তখন ইন্স্যুরেন্স পলিসি ক্লেম করা যায়। আচ্ছা অজয়, একটা কথা বল, তুই কখনো কারোর ইন্স্যুরেন্স পলিসি করেছিস ব্যাকডেটে? না দাদা, কিন্তু হ্যাঁ, ঘুষ দিয়ে একটু এদিক ওদিক খরচা করে করা যায়। কিন্তু দাদা তুমি এগুলো জিজ্ঞাসা করছো কেন? একটা ইন্স্যুরেন্স পলিসি করাবো, কিন্তু ব্যাকডেটে। কার? আমার ধর্মপত্নী গীতার নামে। কারটা ডিপ ছিল না, নইলে বাঁচানো যেত না। থ্যাংক ইউ সো মাচ ভাই, তুই না থাকলে জানি না আমি কি করতাম। আরে তুই বন্ধু আমার, আর উনি তোর দিদি। উনি সুইসাইড অ্যাটেম্প করেছেন বলে আমি কোনো রিপোর্টও লিখিনি। এই ওষুধগুলো নে, এটা ওর ব্যথাটা কমবে আর ঘুমটাও হবে। ওর রেস্টের খুব দরকার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মা মা এসব তুমি প্রমিস করেছিলে তো আমাকে? সরি মামা, তোমাকে এত কষ্ট করতে হলো। না, কষ্ট কিসের? আমার দিদি হয়। তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। আসো, সাবধানে সাবধানে। রবি, রবি! ছেড়ে চলে গেল অজয়। দাদা সামলাও নিজেকে, দাদা সামলাও। যে যাওয়ার সে তো চলে গেছি, সামলাও নিজেকে। অসভ্যতারও একটা সীমা থাকে। প্রতিবেশীদের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করা, নিজের ছেলেকে সবার সামনে মারধর করা, তাদের মায়ের থেকে তাদের আলাদা করা,
আর দেখা করবার চেষ্টা করলে নির্দয়ভাবে তাদের মারধর করা। শুধু এটাই নয়, ব্ল্যাকমেইলিং, ইন্স্যুরেন্স ফ্রড, আর শেষে নির্দয়ভাবে তাকে হত্যা করা। এমন মানুষের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত। কি মাথা কাটিয়েছো দাদা, মানতেই হবে। ওসব ছাড় তুই, বল ইন্স্যুরেন্স পলিসিটা ক্লেম কি করে করব? আরে দাদা, এ তোমার ভাই না, এই পুরো এলাকার সব থেকে টপ ইন্স্যুরেন্স এজেন্ট। 2 দিন, তার মধ্যে সব টাকা তোমার অ্যাকাউন্টে। চিয়ার্স। চিয়ার্স। দাদা, কিছু তো একটা সমস্যা হয়েছে। এবার সমস্যা হওয়ার মতো আর আছে বাকি? আমি বলতে চাইছি বডিটা মায়ের নয়। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? তোর এখন মাথা ঠিক নেই, এই জন্য এমন ভুলভাল কথা বলছিস। তুমি বুঝতে পারছো না দাদা। আরে কি বোঝে না যেতে, কি বুঝবো বল? আমাদের মা মরে গেছে, আমাদের বাবা নিচে সেলিব্রেট করছে, মায়ের ইন্স্যুরেন্স পলিসি ক্লেম করার প্ল্যান বানাচ্ছে নিচে, আর তুই এখানে। সরি দাদা। এবার এই বাড়িটা ছাড়ার সময় হয়ে এসছে। শানু, আমরা এখানে আর থাকবো না। অজয়, বেঁচে থাকতে আমার বউ তো কোনো কাজেই লাগেনি, কিন্তু চলে যাবার পর এই 1 কোটি দিয়ে গেল। থ্যাংক ইউ গীতা। দাদা, আমি এত কষ্ট করলাম, তাই হাফ তো হওয়া উচিত না? বেশি লোভ করিস না, তোর যতটা কমিশন ততটাই পাবি, অর্ধেক অর্ধেক। যা। শানু, আরে यार, শানু কোথায় চলে গেল? শানু, স্যার, ওই বডিটা আমাদের মায়ের ছিলই না। কিন্তু তোমাদের বাড়ির সবাই তো এটা কনফার্ম করেছিল যে সেই লাশটা গীতা শুক্লারই। এখন তুমি এখানে এসে বলছো যে ওই বডিটা তোমার মায়ের ছিলই না। আমাদের মায়ের ডান পায়ের আঙুলটা অ্যাক্সিডেন্টের জন্য কাটতে হয়েছিল, কিন্তু ওই বডিটার সব আঙুলগুলোই ঠিক ছিল। কিন্তু সমস্যা হলো এটাই যে আমাদের কাছে এখন না আছে বডি, না আছে কোনো প্রমাণ। কিন্তু স্যার, দেখো, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আর তাছাড়া এই কেসটা এখন ক্লোজ হয়ে গেছে, তাই কোনো চান্স নেই। স্যার, আমি একদম কনফিডেন্সের সাথে বলতে পারি ওই বডিটা আমার মায়ের ছিলই না। ঠিক আছে, তুমি যখন এতটা জোর দিয়ে বলছো, তখন আমরা এই কেসটাকে রিওপেন করে ইনভেস্টিগেশন করছি। হ্যাঁ দাদা, তুমি ফোন করেছিলে? কোথায় আছিস তুই? একটা বন্ধুর বাড়িতে। তুমি কোথায়? একটা জব ইন্টারভিউর জন্য এসেছি, কল করছি তোকে আমি। ঠিক আছে দাদা। মা, কি রে, তুই এ কোথায় নিয়ে এসেছিস আমাকে? হ্যাঁ, সব বলছি মা, ঠিক সময় আসতে দাও। এবার এখন তুমি কিছু খাবার খেয়ে নাও। খাবার টাবার রাখ, আগে তুই আমাকে বলতো যে তুই আমাকে কি বলেছিলিস, যে তুই, আমি আর শানু আমরা 3 জন এই শহর থেকে দূরে কোথাও চলে যাব বলেছিলিস তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। মিথ্যে বলিস না, তুই মায়ের কাছে কিছু লুকোচ্ছিস নাকি? হ্যাঁ, সত্যি সত্যি বল, কি হয়েছে বল।
মা, হ্যাঁ কি? ওই বাবা তোমার মরার পরে তোমার ইন্স্যুরেন্স পলিসি ক্লেম করতে চাইছিল। উনি তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছিল। এই জন্য তোমাকে বাঁচানোর জন্য আমি মর্গ থেকে একটা ডেড বডি জোগাড় করেছি। আর বাবার আসার আগে আমি তোমার জায়গায় ওই ডেড বডিটাকে শুয়ে এসেছিলাম। আর শহর ছাড়া নাম করে তোমায় এখানে নিয়ে আসি। মা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে বাঁচানোর এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। শানু, নিজে সমস্ত জিনিস প্যাক করে নে। কাল এই বাড়ি ছেড়ে আমরা দিল্লি চলে যাব। কিন্তু দাদা, দিল্লিতে থাকবো কোথায়? টাকাই তো নেই আমাদের কাছে। আমাদের বাবা আমাদের মায়ের পলিসি ক্লেম করে অনেক টাকা কামিয়েছে, সেগুলো ব্যবহার করব সার্ভাইভ করার জন্য। দাদা, ব্যাস ব্যাস, এখানে চল। দাদা, আমরা তো রেল স্টেশনে যাচ্ছিলাম, তাই না? তুই চল, আমি বলছি। চলো দাদা, মাত্র 5 মিনিট দাঁড়াও, আসছি। এদিকে আয়। মা, আমার বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো। শানু, দাদা, তুমি বলনি? কেমন আছিস তুই? ঠিক আছি মা, কিন্তু কি করে দাদা? সব বলছি, আগে মায়ের জিনিসপত্র নেই। মা, হ্যাঁ আমাদের বেরোতে হবে। 1 ঘন্টায় ট্রেন দিল্লির। হ্যাঁ হ্যাঁ, চল 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 আয়, চলো। চল চল। এই ট্যাক্সিটা কোথায় গেল? মালপত্রগুলো তো এখানেই পড়ে আছে। চিন্তা করো না। আসলে হয়েছে কি, আমি ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে ওকে চলে যেতে বললাম। আরে বাহ, বৌদি তুমি তো বেঁচে আছো। হ্যাঁ, নমস্কার বৌদি। তুমি এখানে কি করছো? তুই নিজেকে খুব চালাক মনে করিস না, কিন্তু তোদের বাবা তোদের থেকেও বেশি চালাক। ওনার তোদের উপর সন্দেহ হয়েছিল যে তোরা কিছু না কিছু প্ল্যান করছিস। ডেকেছে তোদের। চল 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 চল। তাহলে তুমি বেঁচে আছো? এসব এর চালাকির ফল। তোর চালাকি? তাহলে যাকে পুড়িয়ে মারলাম সে কে ছিল?
তোলো ওটা, ওটা এভিডেন্স, ফরেন্সিক ল্যাবে পাঠাও আর বডিটা পোস্টমর্টমে পাঠাও। ধরো ওকে। কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে ঠিক আর ভুলের পার্থক্য করা একজন মানুষের পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়ে। অক্ষদের সঙ্গেও এরকমই কিছু ঘটেছিল। এত বছর ধরে সতীশের টর্চার তার মস্তিষ্কে গভীর প্রভাব ফেলেছিল। সে নিজের মাকে নিজের বাবার অত্যাচারের হাত থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে আইনের সাহায্য নেয়নি, বরং এক অত্যন্ত ভয়ঙ্কর রাস্তা বেছে নিয়েছিল। সে এক মৃতদেহকে বেআইনি ভাবে অধিকার করা, সেটা কারোর প্রাণ কোনোভাবে বাঁচানোর জন্য করা হলেও আইনত অপরাধ। আর এক না একদিন সেই সত্যি সামনে চলেই আসে, আর সেটাই হলো গীতার বেঁচে থাকার রহস্য উন্মোচন হতেই সতীশ আরও একবার গীতাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। অক্ষদের ধৈর্যের সীমা এবার ভেঙে গেল, আর সে তার বাবাকে হত্যা করল। পরিণামস্বরূপ তাকে জেলে যেতে হলো, আর আরও একবার সে তার মায়ের থেকে দূরে চলে গেল। ভাবার বিষয় হলো যে যদি অক্ষত অন্য কোনো রাস্তা বেছে নিত, যেমন আইনি পরামর্শ নিত কিংবা আইনের সাহায্য নিত, তাহলে আজ সে নিজের মায়ের সঙ্গে এক শান্তির জীবন যাপন করত। এখন আমায় অনুমতি দিন, আবার দেখা হবে অন্যায়ের সঙ্গে লড়াইয়ের আরও এক ঘটনা নিয়ে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।